আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বংশীর হাতে কলিকা ফিরাইয়া দিয়া হাজারি খুশির সহিত বলিল, নাও আর একবার টান দিয়ে নাও তো, ডালে সম্বর দিয়ে। এবেলা এখনো বাজার আসেনি নাকি? বংশী বলিল, মাছটা কেবল এসেছে, তরি তরকারি এলো বলে। গোবরা গিয়েছে। গোবরা হলো নতুন চাকর, বেশ লোক, আমার উপর ভারী ভক্তি শ্রদ্ধা আছে। এরে দেখো এখন। এই সময় তৃতীয় শ্রেণীর টিকিট লইয়া জন দুই খরিদ্দার খাইবার ঘরে ঢুকিতেই হাজারি অভ্যাস মতো পুরাতন দিনের ন্যায় হাঁকিয়া বইল, বসুন বাবু, জায়গা করাই আছে, নিয়ে যাচ্ছি, বসে পড়ুন। মাছ এখনো হয়নি, এত সকাল কিন্তু, শুধু ডাল আর ভাজা। বংশী, ভাত নিয়ে এসো হে, ডালটায় সম্বর দিয়ে দিই। বেলাও এদিকে প্রায় 10টা বাজে, কৃষ্ণনগরের গাড়ি আসবার সময় হলো। আজকাল স্টেশনের খদ্দের আনে কে? হাজারি যেন দেহে মনে নতুন বড় উৎসাহ পাইয়াছে। হাজার হোক শহর বাজার, জায়গা রানাঘাট, কত লোকজন, গাড়ি, হৈ হৈ ব্যস্ততা, রেলগাড়ি, গাড়ি ঘোড়া। একবার এখানে কাটাইয়া গেলে কি অন্য জায়গা কারোর ভালো লাগে? একটা জায়গার মতো জায়গা বটে। এমন সময় একজন কালো মতো ছোকরা চাকর তরিতরকারি বোঝাই ঝুড়ি মাথায় রান্নাঘরের নিচে হইয়া ঢুকিল। পিছনে পিছনে পদ্মশ্রী। পদ্মশ্রী বলিতে বলিতে আসিতেছিল, বাবা, বেগুন আর কেনবার জো নেই রানাঘাটের বাজারে। 8 পয়সা করে বেগুনের সের। ভূভারতে কে শুনেছে কবে? যত বেটা ফোরে জুটে জোটে বাজারে একবারে আগুন করে রেখেছে। সব চললো কলকাতা, সব চলো কলকাতা। তা গরিব গুরব লোক কেনেই বা আর খায় কি? ও বংশী, ঝুড়িটা ধরে নামাও তোর মাথা থেকে। দরজায় চৌকাঠে পা দিয়াই সে সম্মুখে থালায় অন্ন পরিবেশনরত হাজারিকে দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া একবারে যেন কাঠ হইয়া গেল। হাজারি পদ্ধতিকে দেখিয়াই থতমত খাইয়া গেল। তাহার পুরাতন ভয় কোথা হইতে সেই মুহূর্তেই আবার আসিয়া জুটিল। সে কাষ্ঠ হাসিয়া হাসিয়া আমতা আমতা সুরে বলিল, এই যে পদ্ম দিদি, ভালো আছো তো? বেশ, হে হে। আমি পদ্মশ্রী বিস্ময়ের ভাবটা সামলাইয়া লইয়া বংশী ঠাকুরের দিকে চাহিয়া বলিল, ঝুড়িটা নামিয়ে নাও না ঠাকুর। ও সময়ের মতো দাঁড়িয়ে রইল ঝুড়ি মাথায়। মাছ হলো? তারপর হাজারের দিকে তাচ্ছিলে ভঙ্গিতে তাকাইয়া বলিল, কখন এলে? আজই এলাম পদ্ম দিদি। আজ এবার এখানে থাকবে? বংশী ঠাকুর বলিল, হাজারিকে যে বাবু বহাল করেছেন আবার, ও এখানে কাজ করবে? পদ্মজি কঠিন মুখে বলিল, তা বেশ। রান্নাঘরে আর না লড়াইয়া সে বাহিরে চলে গেল। বংশী ঠাকুর অনুচ্চ হলে বলিল, পদ্ম দিদি খুব চটান চটেছে, বাবুর সঙ্গে এইবার একচোট বাঁধবে। পদ্মকে সারা দুপুর আর রান্নাঘরের দিকে দেখাই গেল না। হাজারির মন ছটফট করিতেছিল, কতক্ষণে কাজ সারিয়া কুসুমের সঙ্গে গিয়া সে দেখা করিবে। সে দেখিল সত্যই হোটেলের খরিদ্দার কমিয়া গিয়াছে। পূর্বে যেখানে বেলা 2:30টার কমে কাজ মিলিত না, আজ সেখানে বেলা 1টার পরে বাইরের খরিদ্দার আসা প্রায় বন্ধই হইয়া গেল। হাজারি বলল, হ্যাঁ বংশী, 3rd ক্লাসের টিকিট মোট 30খানা। আগে যে 70-75খানা একবেলাতেই হতো গো, এত গন্ডের গেল কোথায়? বংশী বলিল, তবু তো আজকাল একটু বেড়েছে, মধ্যে আরও পড়ে গিয়েছিল। 20খানা 3rd ক্লাসের টিকিট হয়েছে, এখন দিনও গিয়েছে। লোক সব যায় যদু বাণিজ্যের হোটেলে। ওদের এবেলা 100, ওবেলা 60-70 খদ্দের। হাটের দিন তো আরও বেশি। আর খদ্দের থাকে কোথায় বলো? মাছের মুড়ো কোনোদিন খদ্দেররা চেয়েও পাবে না। বড় মাছ কাটা হলেই মুড়ো নিয়ে যাবে পদ্ম দিদি। আমাদের কিচ্ছু বলবার জো নেই। তার উপর আজকাল যা চুরি শুরু করেছে পদ্ম দিদি, সেসব কথা এরপর পরে বলবো, এখন খেয়ে নাও আগে। হোটেল হইতে খাওয়া দাওয়া সারিয়া হাজারি বাহির হইয়া মোড়ের দোকানে 1 পয়সার বিড়ি কিনিয়া ধরাইল। চূর্ণির ধারে তাহার সেই পরিচিত গাছতলাটায় কতদিন বসা হয় নাই, সেখানে গিয়ে আজ বসিতে হইবে। পথে রাধাবল্লভ তলায় সে ভক্তিভরে প্রণাম করিল। আজ তাহার মনে যথেষ্ট আনন্দ। রাধাবল্লভ ঠাকুর জাগ্রত দেবতা, এমন দিনও তাহাকে জোটাইয়া দিয়াছেন। আজ ভোরে যখন বাড়ি হইতে বাহির হইয়াছিল, সে কি আর ভাবিয়াছিল? অস্বপ্নের স্বপন। চোর বলিয়া বদনাম রটাইয়া যাহারা তাড়াইয়াছিল, আজ তাহারাই কিনা যাচিয়া তাহাকে চাকরিতে বহন করিল। চূর্ণী নদীর ধারে পরিচিত গাছতলাটায় বসিয়া সে বিড়ি টানিতে টানিতে 1 পয়সায় বিড়ি শেষ করিয়া ফেলিল মনের আনন্দে। কুসুমের বাড়ি এখন সব ঘুমাইতেছে। গৃহস্থ বাড়িতে দেখাশোনা করিবার এ সময় নয়। বেলা কখন পড়িবে
অন্তত 4টা না বাজিলে কুসুমের ওখানে যাওয়া চলে না। এখনো তো প্রায় 1.5 ঘন্টা দেরি। গোপালনগরে কুণ্ডুবাড়ি হইতে তাহার কাপড়ের পুটলিতে একদিন গিয়া লইয়া আসিতে হইবে। গত মাসের মাহিনা বাকি আছে, দেয় ভালো, না দিলে আর কি করা যাইবে। আজ একটু রাত থাকিতে উঠিবার দরুন ভালো ঘুম হয় নাই। তার উপরে অনেক দিন পরে হোটেলের খাটুনি। 5 ক্রোশ পায়ে হাঁটিয়া সগ্রাম হইতে রানাঘাট আসা অবধি হাজারীর শরীর ক্লান্ত ছিল। গাছতলায় ছায়া কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন সূর্যের দিকে চাহিয়া তাহার মনে হইল 4টা এবারে বাজিয়া গিয়াছে। কিছুক্ষণের মধ্যে সে কুসুমের বাড়ির দরজায় গিয়া কড়া নাড়িল। কুসুম নিজে আসিয়াই খিল খুলিল এবং হাজারীকে দেখিয়া অবাক হইয়া বলিল, জ্যাঠামশাই, কোথা থেকে? আসুন আসুন। তারপরেই নিচু হইয়া সে হাজারীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। হাজারী হাসি মুখে বলিল, এসো এসো মা, কল্যাণ হোক। ছেলেপিলে সব ভালো তো? এত রোগা হয়ে গিয়েছ, ইস! তোমার কাকার মুখে বড্ড অসুখের কথা শুনেছিলাম। কুসুম বাড়ির মধ্যে তাহাকে লইয়া গিয়া ঘরের মেঝেতে শতরঞ্চি পাতিয়া বসাইল। বলিল, ভয় নেই জ্যাঠামশাই, মরছি নে অত শিগগির। আপনি সেই যে গেলেন, আর তো কোনো খবর নেই। অসুখের সময় আপনার কথা কত ভেবেছি জানেন। মরেই যদি যেতাম দেখা হতো আর। অখদ্দে আপদ না হলেই মরেই থাকে। ছি ছি মা, ওসব কথা বলতে নেই। কোথায় ছিলেন এতদিন আপনি? আজ কোথা থেকে এলেন? এরশোলা থেকে। কুসুম ব্যস্ত হইয়া বলিল, হেঁটে এসছেন বুঝি? খাওয়া হয়নি? হাজারি হাসিয়া বলিল, ব্যস্ত হইও না মা, বলছি সব। সকালে বেরিয়েছিলাম এরশোলা থেকে। বলি যাই একবার রানাঘাট, তোমার সঙ্গে দেখা করবার ইচ্ছে ছিল খুব। রেলবাজারে যেমন বাবুর হোটেলে দেখা করতে যাওয়া, অমনি বাবু বহাল করলেন কাজে। সেখানে কাজ সঙ্গ করে চুনির ঢালে বেরিয়ে এই আসছি। ওমা, আমার কি হবে? ওরা আবার আপনাকে ডেকে বহাল করেছে? তবে মিথ্যে চুরির অপবাদ দিয়েছিল কেন? পদ্ম আছে তো? পদ্ম নেই তো যাবে কোথায়? আছে বলেই তো দেখেছি। খুব আছে। পরের গর্বের সুরে বলিল, আমায় না নিলে হোটেল যে এদিকে চলে না, খদ্দের পত্র তো অর্ধেক হয়ে গেছে। সব উঠেছে গিয়ে বাড়ুজ্যে মশাইয়ের হোটেলে। হাজার হোক হোটেলের মালিক, সুতরাং তাহার মনিবের সমশ্রেণীর লোক। হাজারই যদু বড়জ্যের নামটা সমীহ করিয়াই উচ্চারণ করিল। কুসুম যেন অবাক হইয়া খানিকটা দাঁড়াইয়া রহিল। পরে হঠাৎ ব্যস্ত হইয়া উঠিয়া বলিল, বসুন জ্যাঠামশাই, আমি আসছি। না না, শোনো, এখন খাওয়া দাওয়ার জন্য কিছু যেন করতে যেও না। আপনি বসুন তো, আমি আসছি। কোনো কথাই খাটিল না। কুসুম কিছুক্ষণ পরে 1 বাটি গরম দুধ ও 2খানি বরফি সন্দেশ রেখাবিতে করিয়া আনিয়া হাজারীর সামনে রাখিয়া বলিল, একটু জল সেবা করুন। ওই তোমার দোষ, বারণ করলেও শোনো না। কুসুম হাসি মুখে বলিল, কথা শুনবে এখন পরে, দুধটা সেবা করুন তো আগে। ভালো দুধ, বাড়ির গরুর, ঘন করে জাল দিয়েছি। দুপুর থেকে আগার উপর বসানো ছিল। তুমি বড় মুশকিলে ফেললে মা। হাজারীকে পান সারিয়া দিয়া কুসুম বলিল, জ্যাঠামশাই, হোটেল ভালো লাগছে? তা মন্দ লাগছে না, আজ বেশ ভালোই লাগলো। তবে ভাবছি কি জানো মা, এই রেলবাজারে আর একটা হোটেল বেশ চলে। শুধু বেশ চলে না জ্যাঠামশাই, খুব ভালো চলে। আপনার নিজের নামে হোটেল দিলে সব হোটেল কানা পড়ে যাবে। তোমার তাই মনে হয় মা? হ্যাঁ, আমার তাই মনে হয়। খুলুন আপনি হোটেল। আর একজন এই কথা বলেছে, কালী। তোমার মতো সেও আরেক মেয়ে আমার, আমাদেরই গায়ের। কে জ্যাঠামশাই? হরিবাবুর মেয়ে অতসী। টেকদির খুব বন্ধু, খুব ভাত দুজনে। সে আমায় কাল বলছিল। আমাদের বাবুর মেয়ে? আমি দেখিনি কখনো। বয়স কত? ওরা নতুন এসেছে গায়ে, কোথা থেকে দেখবে? বয়স এই ধরো 16-17 হবে। বড় ভালো মেয়েটি। সবই যখন বলছে, তাই করুন আপনি, টাকা আমি দেব। অতসীও দেবে বলেছে। দুজনের কাছে টাকা নিলে জাকিয়ে হোটেল দেব। কিন্তু ভয় হয় তোমার, ব্যাঙের আধুলি নিয়ে শেষে যদি লোকসান যায়, তবে একুল ওকুল দুকুলি যাবে। বরং অতসী বড় মানুষের মেয়ে, তার 200 টাকা গেলে কিছু তার যায় আসবে না। না, আমার টাকাও খাটিয়ে দিতে হবে, সেসব শুনছি নে। আমি দুজনের টাকাই নেব। কাল থেকে জায়গা দেখেছি। তবে টাকা গেলে আমায় কিন্তু দোষ দিও না। জ্যাঠামশাই, আপনি হোটেল খুললে টাকা ডুববে না, আমিই বলছি। এর পরেও যদি ডোবে, তবে আর কি হবে? আমার দোষ, আপনার দোষ দেব না। উঠিবার সময় কুসুম বলিল, জ্যাঠামশাই, পরশু সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব ভেবেছি। আপনি এখানে রাত্রে সেবা করবেন। তা কি করে হবে মা? আমি রাত 12টার কম তো ছুটি পাবো না। তবে তার দিন দুপুরবেলা, বেলা 1টার সময় আসবেন।
আমি লুচি ভেজে রাখবো, আপনি এসে তরকারি করে নেবেন। কথা রইল, আসতেই হবে কিন্তু। হোটেলে ফিরিয়া সে বড় ডেকে রান্না চাপাইয়া দিল। বংশী ঠাকুর এবেলা এখন আসে নাই। হাজারি অত্যন্ত খুশির সহিত চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। সেই অত্যন্ত পরিচিত পুরাতন রান্নাঘর, এমনকি একখানা পুরনো লোহার খন্তি ৫ মাস আগে টিনের চালের বাতায় গায়ে সেই গুজিয়ে রাখিয়া গিয়াছিল, এখনো সেখানে সেই স্থানেই মরিচা বড় অবস্থায় গোজাই রহিয়াছে। সেই বংশী, সেই রতন, সেই পদ্মদিদি। বংশী আসিয়া ঢুকিল। হাজারি বলিল, আজ পেঁপে কুটিয়ে দাও তো বংশী, একবার পেঁপের তরকারি মন দিয়ে রাঁধি অনেকদিন পরে। একদিনে বাণিজ্য মশাইয়ের হোটেল খানা করে দেব। গদির ঘরে পদ্মঝিয়ের গলার আওয়াজ পাইয়া বংশী বলিল, ও পদ্মদিদি, শোনো এদিকে, ও পদ্মদিদি। পদ্মদিদি থার্ড ক্লাসের খাওয়ার পর ঘর পার হইয়া রান্নাঘরের মধ্যে আসিয়া ঢুকিয়া বলিল, কি হয়েছে কি? বংশী বলিল, কি কি রান্না হবে এবেলা? হাজারি বলছে পেঁপের তরকারি রাঁধবে ভালো করে। দু একটা ভালো মন্দ আমাদের দেখাতে হবে আজ থেকে। পেঁপে তো রয়েছে, কি বলো? পদ্মজি বলিল, না, পেঁপে কাল হবে। আজ বেলা বেলিতি কুমড়ো হোক, আর কুচো মাছের ঝাল করো। ৭ আনা সে চিংড়িও বেলা গিয়েছে, এবেলা দেখি কি মাছ পাওয়া যায়। হাজারি বলিল, পদ্মদিদি, আজ একটু মাংস হোক না। পদ্মঝি এতক্ষণ পর্যন্ত হাজারির সঙ্গে সরাসরিভাবে কোনো বাক্যালাপ করে নাই। সারাদিনের মধ্যেই প্রথম তার দিকে চাহিয়া বলিল, মাংস বুধবার হয়ে গিয়েছে, আজ আর হবে না, বরং শনিবার দিন হবে। হাজারি অত্যন্ত পুলকিত হইয়া উঠিল পদ্ম তাহার সহিত কথা বলাতে, এবং পুলকের প্রথম মুহূর্ত কাটিতে না কাটিতেই তাহাকে একবার বিস্মিত চকিত করিয়া দিয়ে পদ্মজি জিজ্ঞাসা করিল, এতদিন কোথায় ছিলে ঠাকুর? হাজারি সাগ্রহে বলিল, আমার কথা বলছো পদ্মদিদি? হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই বলছি। গোপালনগরে কুণ্ডুবাবুদের বাড়ি। আমি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। তারপর রানাঘাটে আজ এসেছিলাম বেড়াতে। তা বাবু বললেন, হুম, বেশ থাকো, তবে বাইরে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি। ওসব একদম বন্ধ করে দিয়েছেন বাবু। যা পারো এখানে খেও, বুঝলে? না না, বাইরে নিয়ে যাবো কেন পদ্মদিদি? তোমার সেই কুসুম কেমন আছে? দেখা করতে যাওনি? পদ্মঝিয়ের কণ্ঠস্বরে বিদ্রূপ ও শ্লেষের আভাস। হাজারি লজ্জিত অপ্রতিভভাবে উত্তর দিল, কুসুম? হ্যাঁ, তা কুসুম ভালোই আছে। পদ্মজি অন্যদিকে মুখ ফিরাইয়া বোধহয় একটুখানি হাসিল। অন্তত হাজারির তাহাই মনে হইল। পদ্মজি ঘর হইতে বাইর হইয়া যাইতেই বংশী বলিল, যাক, চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা। দুপুরের পর আমরা চলে গেলে বোধহয় কর্তাগিন্নিতে পরামর্শ হয়েছে। চলো, এক ছিলুম সাজা যাক। হাজারি হাসিল। সব দিকেই ভালো, কিন্তু পদ্মদিদি কুসুমের কথাটা তুলিল কেন আবার ইহার মধ্যে? ভারী ছোট মন, ছি। বংশী বাহির হইতে চাপা গলায় ডাকিল, ও হাজারিদা, এসো, টেনে নাও এক টান। গাজায় কষিয়া দম মারিয়া হাজারি আসিয়া আবার রান্নাঘরে বসিতেই হঠাৎ অতসীর মুখখানা তাহার চোখের সামনে ভাসিয়া উঠিল। দুর্গা প্রতিমার মতো মেয়ে অতসী, কি মন চমৎকার! তাহার কাকাবাবু গাঁজা খায়, অতসী যদি দেখিত। ওই জন্যই তো গ্রামে কখনো সে গাঁজা খায় না, ছেলেপিলের সামনে বড় লজ্জার কথা। অতসী টাকা দিতে চাহিয়াছে, হোটেল তাহাকে খুলিতেই হইবে। কথাটা একবার বংশীকে বলিবে। বংশী ও রতন ভালো লোক, তাহাদের বিশ্বাস করা যায়, দুজনেই তাহাকে ভালোবাসে। বংশীকে বলিল, আজকাল রাত্রিরে টক হয়? সব দিন হয় না, এখন লেবু তো সস্তা, লেবু দেওয়া হয়। পয়সায় ৬-৭টা পাতি দেবো। একটা কিছু করে দেখাতে হবে তো, বাড়ির টক করবো ভেবেছিলাম। তুমি ভাবলে কি হবে? পদ্মদিদি পাস করলে তবেই তো হাড়িতে উঠবে। ভুলে গেলে নাকি আইন কানুন হাজারিদা? হাজারি হো হো করে হাসিয়া বলিল, বংশী, একটু চা করে খেলে নিলে হতো না? আছে তোর জোর? বংশী বলিল, খাবে? আমি দিচ্ছি সব ঠিক করে। ডাল চড়িয়ে গরম জলে এই ঘটিতে কেটে রেখো হাতা দিয়ে। চিনি আছে, চা আনিয়ে দিচ্ছি। মনে আছে ৮ বছর আমাদের চা খাওয়া? আদার রস করেও দেবো এখন। ৮ ঘন্টার মধ্যেই হাজারি ও বংশী মনের আনন্দে কলাই করা বাটি করিয়া চা খাইতে লাগিল। ভূতগত খাটুরির মধ্যেও ইহাতেই তাদের আনন্দ। হাজারি এক দৃষ্টে আগুনের দিকে চাহিয়া চিন্তিত মুখে বলিল, যেখানেই যার মন টেকে। বুঝলে বংশী, গোপালনগরে সন্ধ্যেবেলা রোজ ওদের মন্দিরে ঠাকুরের সেতল হয়। তা সন্দেশ, ফরকাটা, মুগের ডাল ভিজিয়ে খেতে দিত আমাকে। চা আমি করে নিতাম উনুনে। কিন্তু তাতে কি মজা ছিল! একা একা বসে রান্নাঘরে চা আবার খেতাম। মনটা কিন্তু হু হু করত। খেয়ে সুখ ছিল না রে। আজ শুধু চা খাচ্ছি, তাই যেন কত মিষ্টি। রাত হইয়াছে,
স্টেশনের প্ল্যাটফর্মে একখানা গাড়ির আওয়াজ পাইয়া হাজারি বলিল, ও বংশী, কৃষ্ণনগর এলো যে, ডালে কাটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে গোবরা চাকর খাবার ঘর হইতে হাঁকিল, থার্ড ক্লাস দু থালা। উত্তেজনায় হাজারির সারা দেহ যেন কেমন করিয়া উঠিল। কি কাজের ভিড়, কি লোকজনের হইচই, কি ব্যস্ততা! ইহার মধ্যেই তো মজা। তা নয় গোপালনগরের মতো ফারাগা জায়গায় কুণ্ডুদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কড়িকাঠ গুনিতে গুনিতে, আর বাড়ির পিছনের বাগানে তেঁতুল গাছে বাদুর ঝোলা ডালপালার দিকে চাহিয়া চাহিয়া রান্না করা, সে কি তার পোষায়? সে হইল শহরের মানুষ। সংক্রান্তির পরের দিন কুসুমের বাড়ি বেলা প্রায় 12টার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল। বংশী ঠাকুরকে বলিয়া একটু সকাল সকাল হোটেল হইতেই সে বাহির হইল। কুসুম গুহার ঘরের নতুন উনুনে আলাদা করিয়া কপির ডালনা রাঁধিতেছে। একখানা কলার পাতায় খান কতক বেগুন ভাজা ও একটা পাথরের খোড়ায় ছোলার ডাল। শুদ্ধাচারে সব করিতে হইতেছে বলিয়াই পাথরের খোড়া ও কলা পাতা ইত্যাদির ব্যবস্থা। হাজারি দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিল, কুসুমের কাণ্ড দেখো। থাকি হোটেলে কত ছোঁয়াল্যাপা হয়ে যায় তার ঠিক নেই। ও আবার নেয়ে ধুয়ে ধোয়া কাপড় পরে গুরু ঠাকুরের মতো যত্ন করে রাঁধতে বসেছে। কুসুম সরোজ্য হাসিয়া বলল, জ্যাঠামশাই, এখনো হয়নি, একটু দেরি আছে। আমি কিন্তু তরকারি সব রেঁধেছি, আপনি শুধু বসে খাবেন। হাজারে বলল, তুমি তরকারি রাঁধলে যে বড়, তো সে তো কথা ছিল না, আমি তোমার তরকারি খাবো কেন? ঠকাতে পারবেন না জ্যাঠামশাই, কোনো তরকারিতে নুন দিইনি। নুন না দিলে খেতে আপনার আপত্তি কি? ভাবলাম আপনি অতবেলায় এসে তরকারি রাঁধবেন, সে তো বড় কষ্ট হবে। লুচি ভাজার আর কি হাঙ্গামা, দেরি তো হবে তরকারি রাঁধতে, তাই নিয়ে এসে। নুন দাওনি? না মা, তুমি হাসালে দেখছি। আর উনি তরকারি খাওয়াবে তোমার বাড়ি? আর গোয়ালার মেয়ে হয়ে আমি নিজের হাতের রান্না তরকারি খাইয়ে আপনার জাত মেরে দেবো? নরকে পচতে হবে না আমাকে তার জন্য? হাজারি হো হো করিয়া হাসিয়ে উঠিয়ে বইল, দাও দাও ময়দাটা মেখে নি ততক্ষণ। সব ঠিক আছে জ্যাঠামশাই, কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি বরং শুধু নেচি কেটে লুচিগুলো বেলে দিন। কপিটা হয়ে গেলেই চাটনি রাঁধবো, তারপর লুচি ভেজে গরম গরম। ওতে কি জ্যাঠামশাই, ওটা কি? হাজারি গায়ের চাদরের ভিতর হইতে একটা শাল পাতার ঠোঙা বাহির করিতে করিতে আমতা আমতা করিয়া বইল, এই কিছু নতুন গুড়ের সন্দেশ। আজ 1 তারিখে ও মাসের কদিনের মাইনেটা দিলে কি না, তাই ভাবলাম একটুখানি মিষ্টি। কুসুম রাগ করিয়া বইল, এ আপনার বড্ড অন্যায় কিন্তু জ্যাঠামশাই। আপনার এইসবের চাকরের মাইনে আমার জন্য খরচ করে সন্দেশ না কিনলে কি চলতো না? আপনার দণ্ড করতে আমার এখানে সেবা করতে বলেছি না? এসব কি ছেলে মানুষই আপনার? হাজারি শালপাতার ঠোঙাটি দাওয়ার প্রান্তে অপরাধীর মতো সংকোচের সহিত নামাইয়া রাখিয়া বলিল, আমার কি ইচ্ছে করে না মা, তোমার জন্য কিছু আনতে? বাবা মেয়েকে খাওয়ায় না বুঝি? হাজারি রকম সকম দেখিয়া কুসুমের হাসি পাইল। সে হাসি চাপিয়া রাগের সুরেই বলিল, না, ভারী চটে গিয়েছি। পয়সা হাতে এলেই অমনি খরচ করার জন্য আপনার হাত সুরসুর করে। ভারী বড়লোক হয়েছেন আপনি। ও মাসে 7টা দিন কাজ করে কত মাইনে পেয়েছেন যে 1 টাকার সন্দেশ আনলেন আপনি? হাজারি চুপ করিয়া অপ্রতিভ মুখে বসিয়া রইল। আসুন এদিকে, এই আসনখানায় বসুন, ময়দা নেচি করুন এবার। মা কাহাকে কত বকিতেছে দেখিতে কুসুমের ছেলে মেয়ে কোথা হইতে আসিয়া সামনের উঠানে দাঁড়াইতেই হাজারি ঠোঙা হইতে সন্দেশ লইয়া তাদের হাতে কিছু কিছু দিয়া বইল, যাক, নাতি নাতনি তো আগে খাক, মেয়ে খায় না খায় পরে বুঝবে। পরে কুসুমের দিকে ফিরিয়া বলল, নাও, হাত পাতো, আর রাগ করতে পারবে না। কুসুম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না, বলিল, আমি রাঁধতে রাঁধতে খাবো? কেন, আলগোছে খাবে? না। কেন? আমি বুড়ো মাগি, ভোজের আগে পেটসাপ পেয়ে বসে থাকি আর কি। হাজারি বলছিল, তার খাওয়া না হইয়া গেলে কুসুম কিছুতেই খাইবে না। সে বিনা বাক্যবায়ে লুচির ময়দা লইয়া বসিয়া গেল। কুসুম বলিল, হোটেল খুলবার কি করলেন? গোপাল ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলেছে। দেখেছে ঘরখানা? কুসুম উৎফুল্ল হইয়া বলিল, কবে খুলবেন? সামনের মাসে। টাকা দেবে তো? কুসুম গলায় সুর নিচু করিয়া বলিল, আস্তে আস্তে, কেউ শুনতে পাবে। তোমার শাশুড়ি কই? আমি যেতে পারলাম না বাইরে, তাই দুধ দিয়ে বেরিয়েছে, এলো বলে বাস সেরেছি। মোর্চের মাদুলিনী এখন ভালো আছে, আগের মধ্যে দিন কত পঙ্গু হয়ে পড়েছিল, তার চেয়ে ঢের ভালো। আপনার জায়গা করে দিই, ওগুলো ভেজে ফেলুন, গরম গরম দেব। হাজারি খাইতে বসিল। কুসুম কাছে বসিয়া কখনো লুচি, কখনো তরকারি দিতে দিতে বলিল, আপনি তরকারিতে বেশি করে নুন মেখে খান,
রান্না তো চমৎকার হয়েছে মা। থাক, আপনাকে আর হোটেল যেদিন খুলবো সেদিন তোমার নিজের হাতে রেঁধে খাওয়াবো। না, ওসব করতে দেব না। বুঝে সুঝে চলতে হবে। টাকা নিয়ে ভূতনন্দী কাণ্ড করবেন সেটা হবে না। কিচ্ছু করব না। তুমি চেনো না আমায়? আমার জন্য ১ পয়সা খরচ করতে পারবেন না আপনি বলে দিচ্ছি। তাহলে আপনার সঙ্গে কথাবার্তা কিন্তু বন্ধ করে দেব। ১৫ দিন পরে হাজারি সগ্রামের সংসারের খাতা খরচপত্র দিতে গেল। বৈকালে হরিবাবুর বাড়ি বেড়াইতে গিয়া দেখিল হরিবাবু বৈঠকখানে আরো ২ টি অপরিচিত ভদ্রলোকের সহিত বসিয়া কথা বলিতেছেন। তাহাকে দেখিয়া বলিলেন, "এই যে এসো হাজারি, বসো, বসো। এরা এসছেন কলকাতা থেকে অতসীকে দেখতে। তুমি এসেছ ভালোই হয়েছে। রাত্রে আমার এখানে খেও আজ। অতসী তাহা হইলে বিবাহ। যদি ইতিমধ্যে তাহার বিবাহ হইয়া যায়, সে শ্বশুরবাড়ি চলিয়া গেলে টাকা-কড়ির ব্যাপার চাপা পড়িয়া যাইবে।" হাজারি একটু দমিয়া গেল। ৮ ঘণ্টা পরে হরিবাবু বললেন, "আমি সন্ধানদিকটা সেরে আসি। আপনাদের ততক্ষণ চা দিয়ে যাক।" ভদ্রলোক দুজন বললেন, তিনি ফিরিয়া আসিলে একত্রে চা খাওয়া যাইবে। তাহারা ততক্ষণে একবার নদীর ধারে বেড়াইতে যাইবেন। অল্পক্ষণ পরে অতসী আসিয়া বৈঠকখানায় বাড়ির ভিতরের দিকের দরজা হইতে একবার সন্তর্পণে উঁকি মারিয়া ঘরের মধ্যে ঢুকিল। "এসো, এসো মা। ভালো আছো? আপনি ভালো আছেন কাকাবাবু? গোপালনগর থেকে আসছেন?" "না মা, আমি গোপালনগরে আর নেই তো। রানাঘাটের সেই হোটেলে আবার কাজ নিয়েছি। ওরা তো ডেকে বহাল করল।" "করবে না? আপনার মতো লোক পাবে কোথায়? আমার এবার একটা কিছু শিখিয়ে দিয়ে যান কাকাবাবু। আপনার নাম করব চিরকাল।" "মা, এ তো হাতে কলমের জিনিস। বলে দিলে তো হবে না। দেখিয়ে দিতে হবে। তার সুবিধে হবে কি? আমি এর আগেও তোমাকে তো বলেছি এ কথা। কাল আপনার বাড়ি যাব এখন। টেপিকে বলবেন, তাকে নিয়ে এলেন না কেন? তাকে নিয়ে আসবেন, সে আমাদের এখানে রাত্রে খাবে।" অথচ একটু পরেই চলিয়া গেল। কারণ আগন্তুক ভদ্রলোক দুটির গলার আওয়াজ পাওয়া গেল বাড়ির বাহিরে রাস্তার দিকে। পরদিন সকালে টেপির মা উঠোনে ঝাড় দিতেছে। এমন সময় অতসী বাড়ির উঠানের মাচা তলা হইতে ডাকিল, "টেপি, ও টেপি!" টেপির মা তাড়াতাড়ি হাতের ঝাঁটা ফেলিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল। জমিদারের মেয়ে অতসী গ্রামের কাহারো বাড়ি বড় একটা যায় না। তাদের মতো গরিব লোকের বাড়ি যে যাতায়াত করিতেছে, ইহা ভাগ্যের কথাও বটে, গর্ব করিয়া লোকের কাছে পরিচয় দেওয়ার মতো কারণও বটে। হাসিয়া বলিল, "তেরি বাসন নিয়ে পুকুরে গিয়েছে। এসো মা, বসো। কাকাবাবু কোথায়?" হাজারি কাল রাত্রে অতসীদের বাড়ি গুরুতর আহার করিল। আজ হাঁটিয়া ৩ ক্রোশ পথ রানাঘাট যাইবে। এই অজুহাতে বড় এক বাটি চাল ভাজা নুন লঙ্কা সহযোগে ঘরের ওদিকে দাঁড়ায় বসিয়া চর্বণ করিতেছিল। অতসী পাছে এদিকে আসিয়া পড়ে এবং তাহার চাল ভাজা খাওয়া দেখিয়া ফেলে। সেই ভয়ে বাটিটা সে তাড়াতাড়ি কোচার কাপড় দিয়ে চাপা দিল। অতসী আসিয়া বলিল, "কই কাকাবাবু? কোন দিকে বসে?" ও, খুব সময় চাল ভাজার বাটি ঢাকিয়া ফেলিয়াছে সে। অতসী তাহাকে রাক্ষস ভাবিত। রাত্রের ওই ভীষণ খাওয়ার পরে সকাল হইতে না হইতেই আবার চাল ভাজা। "এই যে মা, কি মনে করে এত সকালে? আপনি আমাদের বাড়ি দুপুরে খাবেন তাই বলে দিলেন বাবা।" "না মা, আমি এক্ষুনি বেরোচ্ছি রানাঘাট। ছুটি তো নেই। আর কাল রাতে যে খাওয়া খেয়ে খাইয়েছ তোমরা। তবে টেপি আর খুড়িমা খাবেন। ওদের নেমন্তন্ন। আমি বলে যাচ্ছি ওদের।" বলিয়া অতসী দাওয়ায় উঠিয়া নিজেই পিঁড়ি পাতিয়া বসিয়া গেল দেখিয়া হাজারি প্রমাদ গণিল। একে সময় নাই। ১০টার মধ্যে হোটেলে পৌঁছিয়া রান্না চাপাইতে হইবে। এক বাটি চাল ভাজা চিবাইতেও তো কম সময় লাগিবে না। হতভাগ্য মেয়েটা সব মাটি করিয়া দিল। বাটিটা লুকাইয়া বসিয়া থাকাই বা কতক্ষণ চলে? অতসী বলিল, "কাকাবাবু, আমার সঙ্গে যদি আপনার আর দেখা না হয়?" "কেন দেখা হবে না?" অতসী লাজুক মুখে বলিল, "ধরুন যদি আমি এখান থেকে যদি..." "বুঝেছি মা, ভালোই তো, আনন্দের কথা। আপনারা তাড়াতে পারলেন বাঁচেন তা জানি।" মার মুখেও সেই এক কথা, বাবার মুখেও সেই এক কথা। "সে যা হয় হবে, আমি তা বলছি নে। আমি বলছি আপনি আজ থেকে যান। আমি যে কথা দিয়েছিলাম আপনার কাছে, সেই টাকা মনে আছে তো? আপনাকে তা আজ দিয়ে দিই। যদি বলেন তো এক্ষুনি আনি। আমার মনের ভার কমে যায়। তারপর যেখানে আপনারা আমায় বিদেয় করে দেবেন, দেবেন।"